যাচ্ছেন মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজে খেলবেন শেষবার। আজই সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে পারেন নিজের বিদায়ের। টি-20 ছাড়লে ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন মাহমুদুল্লাহ। আর টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 সালের জুলাই। 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে শেষ ম্যাচ। তার আগে কালকের দ্বিতীয় টি-20তেও তার খেলার কথা। ভারত থেকে ফোনে ক্রিকেট বোর্ড সভাপতি এবং নির্বাচকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ। 39 বছর ছুঁই ছুঁই মাহমুদুল্লাহর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 139 টি-20 ম্যাচ খেলেছেন, করেছেন 2395 রান। 43 টি-20তে অধিনায়কত্ব করেছেন। 2007 সালে কেনিয়ার মাটিতে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। দিল্লি থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আশিক রুদ্র। তার কাছ থেকেই জানতে চাই যে রুদ্র, মাহমুদুল্লাহর অবসরের যে গুঞ্জন সেটা কতটা সত্য মনে হচ্ছে এবং কি কারণে তিনি সরে যাচ্ছেন সেটা একটা জানতে চাই। আর বাংলাদেশ দল সম্পর্কেও জানতে চাই যে অনুশীলনের কি আপডেট কালকের ম্যাচ নিয়ে। মাহমুদুল্লাহকে নিয়ে শুরু করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ যে আজকে সংবাদ সম্মেলনে আসছেন সেটা 100% নিশ্চিত এবং সেখানে তিনি যে অবসরের ঘোষণা দিবেন এমনটাই শোনা যাচ্ছে। তবে সেটা কি শুধুমাত্র টি-20 থেকে নাকি একেবারে সব ধরনের ক্রিকেট থেকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে, এই একটা কনফিউশন কিন্তু আছে। এবং আপনি যেটা বলছিলেন যে কেন তার হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত, অবশ্যই তার বয়স হয়েছে এবং তিনি যে সেই আগের ফর্মে, সেই আগের ছন্দে নাই, এটাও কিন্তু একেবারে স্পষ্ট। তবে আমরা যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ড থেকে মাহমুদুল্লাহকে বলা হয়েছে অবসরের সিদ্ধান্ত নেয়ার জন্য, এমনটা কিন্তু খুবই সমর্থিত একটি সূত্র থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে এই বার্তাটা ক্রিকেট বোর্ড থেকে এসেছে মাহমুদুল্লাহর কাছে যে আজকে তাকে ঘোষণা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে কিছুটা বোর্ডের চাপে কিংবা পরামর্শেই মাহমুদুল্লাহ রিয়াদ এ ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং সেটা নিয়ে আসলে বাংলাদেশে এখানে যে গণমাধ্যম আছে তারা খুবই আসলে অপেক্ষায় আছে যে আসলে কি ধরনের সিদ্ধান্ত মাহমুদুল্লাহ নিতে যাচ্ছেন। সাকিব আল হাসান যেমন বলেছিলেন যে তিনি ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে চান, মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একই ধরনের বার্তা আসে নাকি তিনি সব ধরনের ক্রিকেট থেকেই তিনি অবসর নেন, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং আজকে দিল্লিতে কিন্তু প্রথম অনুশীলন করবে বাংলাদেশ। গতকাল আমরা গিয়েছিলাম স্টেডিয়ামে, দিল্লি স্টেডিয়ামে যেখানে খেলা হবে, সেখানে আমরা দেখেছিলাম যে অনেকটাই কিন্তু গ্রিন উইকেট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এখানে কিন্তু একটা পেসার একটা বাড়তি যে সুবিধা পাবে সেটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দিল্লি থেকে যোগ দিয়েছিলেন আশিক রুদ্র। ভারতের রাজধানী দিল্লি আর সেই শহরের স্টেডিয়াম অরুণ জেটলি, যে মাঠে স্বাগতিক ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ একটা টি-20 খেলে জিতেছে, আলোচিত টাইমড আউটের জন্ম দিয়ে জিতেছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও। সেখানে ভারত 3 টি-20 খেলে হেরেছে 2টিতে। দিল্লি থেকে আশিক রুদ্র রিপোর্ট। ভারতের যে কয়েকটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম আছে তার মধ্যে দিল্লির অরুণ জেটলি অন্যতম। যদিও 100 বছরেরও বেশি সময় ধরে ফিরোজ শাহ কোটলা নামেই পরিচিত ছিল। 2019 সালে ভারতের প্রয়াত অর্থমন্ত্রীর নামে নামকরণ করা হয়। স্টেডিয়ামের এক একটি স্ট্যান্ড বিখ্যাত সাবেক ক্রিকেটারদের নামে করা হয়েছে। বিশেন সিং বেদি, বীরেন্দ্র সেহবাগ, এমনকি ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর। কারণ এ মাঠেই প্রথমবার টি-20তে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আরো একটি রেকর্ড আছে, এ মাঠে বাংলাদেশ কখনো কোনো ফরম্যাটে ম্যাচ হারেনি। 2019-এ ভারত সফরে এসে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে জিতেছিল টাইগাররা। অন্যদিকে অরুণ জেটলিতে 3 টি-20 খেলেছে টিম ইন্ডিয়া, হেরেছে 2টিতে। ওয়ানডে বিশ্বকাপে দিল্লির স্টেডিয়ামটি সাক্ষী হয় এক নজিরবিহীন ঘটনার। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউটের শিকার হয় এই বাংলাদেশের বিপক্ষে। টাইগাররা ম্যাচটি জিতে নেয় 3 উইকেটে। এরপর থেকে দুই দেশের ক্রিকেটার টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে দৈন্যদশা কাটিয়ে কি পারবে অরুণ জেটলিতে অজেয় হয়ে থাকতে? আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত। রিভাইভের সৌজন্যে এবার জানাবো নারী টি-20 বিশ্বকাপের খবর।
কাল মাঠে ফিরেছিল বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিরতির মাঝে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নিগার, সোভানা, রোমানারা। এ ম্যাচের আগেও চিন্তার নাম ব্যাটিং স্পিনাররা পারফর্ম করলেও এখনো নিজেদের মেলে ধরতে পারেননি সাথী, মুর্শিদা, তাজ নেহাররা। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের কাছে হেরে যায় তিলকরত্নের দল। সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শারজায় 10 অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। আগের ম্যাচের ভুল শুধরে ক্যারিবীয় নারীদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। এমন না যে আমরা ভেঙে পড়েছি, আমাদের সুযোগ এখনো আছে। সো আমরা চেষ্টা করছি যে যতটা অ্যাটিটিউড নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ শো করে আমরা মাঠে নামতে পারি এবং পজিটিভ ভাইব নিয়ে থাকতে পারি। কারণ আমাদের যে অ্যাবিলিটি আছে, আমাদের স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং এবং বলারটা ভালো করছে। আমরা ব্যাটিংটা যদি আমাদের আশা মতো করতে পারি, সো আই এম হোপফুল অ্যাবাউট দ্যাট। এ গ্রুপের বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। শারজায় রাত 8টায় শুরু হবে ট্রান্স তাসমান লড়াই। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দুদলই। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ওজিরা আর ভারতকে হারিয়েছে কিউই নারীরা, যা ছিল টানা 10 ম্যাচ পর তাদের প্রথম জয়। ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে সেমির রেসে এগিয়ে যেতে মরিয়া তাসমান পারের দুই প্রতিবেশী। নিউজিল্যান্ডের জন্য লড়াই প্রতিশোধেরও। বিশ্বকাপের আগে দুদলের 3 টি-20 সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। বিগ ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে টস। এদিকে সেমিফাইনালের রেসে এগিয়ে গেল ইংল্যান্ড। এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 7 উইকেটে। শারজায় গতকাল টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আশা জাগা নিয়ে হলেও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 উইকেটে 124 রান তোলে প্রোটিয়া নারীরা। ওপেনার লরা উলডার্টের উইলো থেকে আসে সর্বোচ্চ 42 রান। ম্যাচ সেরায় স্পিনার সোফি এক্সেলস্টোন নেন 2 উইকেট। জবাবে ড্যানি ওয়াটহজের এবং ন্যাট স্কিভার ব্রান্টের ব্যাটে 7 উইকেট আর 4 বল আগেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। হজ 43 রানে থামলেও 48 রানে অপরাজিত ছিলেন ব্রান্ট। ব্যাক টু ব্যাক জয়ে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে ইংল্যান্ড, 3-এ দক্ষিণ আফ্রিকা। ফিরলেন লিওনেল মেসি। সোমবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন LM10। অক্টোবর ইনডোর বিশ্বকাপ বাছাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের এই শহরেই প্রস্তুতি নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের হয়ে সবশেষ জুলাইয়ে কোপা আমেরিকায় খেলেছিলেন মেসি। গোড়ালির ইনজুরিতে খেলতে পারেননি ফাইনালের পুরোটা সময়। সেরে উঠতে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। মিস করেন চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে খেলা বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচ। শুক্রবার ভেনেজুয়েলা আর 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল। এদিকে চিলি এবং পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে ব্রাজিল। সোমবার সাও পাওলোতে 19 ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করেন দরিফাল জুনিয়র। ঘাড়ের ইনজুরিতে আগেই ছিটকে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। তার পরিবর্তে ডাক পেয়েছেন ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। এছাড়াও ব্রেমার, অ্যালিসন এবং গুইলেরমের পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন লুকাস বেরালদো, ভেভারটন এবং অ্যালেক্স তেলেস। বৃহস্পতিবার সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। 15 অক্টোবর ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে সেলেসাওরা। লাতিন অঞ্চলের বাছাইয়ে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 5-এ ব্রাজিল। সেরা 6-এ থাকলে মিলবে সরাসরি 2026 বিশ্বকাপ খেলার টিকিট। ফুটবল অন্তঃপ্রাণ তিনি, তাই তো 40 বছর বয়সেও ফুটবলকে বিদায় জানাতে গিয়ে কাঁদলেন। তিনি স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। 2010 বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা। সবশেষ খেলেছেন আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে। তার দীর্ঘ সফল ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসি সহ বিশ্বসেরা ফুটবল তারকারা। জীবনে সবাইকে থামতে হয়, সাফল্যের চূড়ায় থেকে বা পতনের গহীন গহ্বরে। দীর্ঘ 22 বছরের পেশাদার ফুটবল যাত্রায় সাফল্য, অর্জন, অর্থ সবকিছুর পূর্ণতা নিয়ে বিদায় বললেন আন্দ্রেস ইনিয়েস্তা। No, para mí el fútbol ha sido স্পেনের সর্বকালের সফল প্রজন্মের এক সারথি। তাকে মনে রাখতে হবে বার্সেলোনার অর্জনের জন্য, মনে রাখতে হবে 2010 বিশ্বকাপ ফাইনালের জন্য, স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের জন্য। তার গোলেই জোহানেসবার্গের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ঘরে তুলেছিল লা রোহা ফিউরি।
স্পেন থেকে জাপান হয়ে আরব আমিরাতে গিয়ে ফুটবলার পরিচয়ের ইতি টানলেন। আরব আমিরাত প্রো লিগের দল এমিরেটসের সাথে চুক্তি বাড়িয়ে খেলতে পারতেন 2025 সাল পর্যন্ত, কিন্তু বয়সটাও তো বুঝতে হবে, 40। মাত্র 12 বছর বয়সে লা মাসিয়া একাডেমিতে ভর্তি হয়েছিলেন। সেই থেকে বার্সেলোনার সাথে গাঁটছাড়া। বি টিম হয়ে 2002-এ যোগ দেন সিনিয়র দলে। এরপর একের পর এক সাফল্য গড়ে তোলেন বার্সার সেরা দলটা, যেখানে লিওনেল মেসি, কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজদের সঙ্গে ছিলেন প্লেমেকার ইনিয়েস্তা। তাই তো প্রিয় সতীর্থের বিদায়ে শুভ কামনা জানাতে ভোলেননি লিওনেল মেসি। ইনিয়েস্তা এমন একজন সতীর্থ যার পায়ে জাদু ছিল, যার সঙ্গে খেলা আমি সব থেকে বেশি উপভোগ করেছি। আন্দ্রেস ইনিয়েস্তা, বল তোমাকে মিস করবে এবং আমরাও। তোমার জন্য শুভকামনা রইল সর্বদা। 16 বছর বার্সেলোনা মাতিয়ে 2018-তে পাড়ি জমান জাপানের ক্লাব ভিসেল কোবেতে। 5 বছর সেখানে খেলে যান আমিরাতে। স্পেন জার্সিতে 131 আর ক্লাব জার্সিতে খেলেছেন প্রায় 900 ম্যাচ। জিতেছেন বিশ্বকাপ, 2 ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অসংখ্য ট্রফি। তাই বিদায় বেদনার হলেও ইনিয়েস্তার জীবনটা পরিপূর্ণ। রেজওয়ানুজ্জামান, যাবে ভারত, বিশ্বাস পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর। আর টুর্নামেন্টের সময় নতুন রূপে হাজির হবে দেশটির স্টেডিয়ামগুলো। সীমান্তের উত্তেজনা ছড়িয়েছে দুদেশের রাজনীতিতেও। সেই জেরে 2008 সাল থেকে পাকিস্তান সফরে দল পাঠায় না ভারত। দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে গত বছর এশিয়া কাপও খেলতে যায়নি টিম ইন্ডিয়া। তাই বাধ্য হয়ে পিসিবিকে বেছে নিতে হয়েছিল হাইব্রিড মডেল। ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু এবার কি সেখানে যাবে টিম ইন্ডিয়া, নাকি সেই পুরনো হাইব্রিড মডেল, নাকি ভারতকে ছাড়াই হবে এবারের আসর? প্রশ্ন অনেক হলেও নেতিবাচক ভাবছে না পিসিবি। ভারতীয় দলের আসা উচিত, তাদের এখানে না আসা কিংবা সফর স্থগিত করার কোনো কারণ দেখি না। সব দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আমরা আত্মবিশ্বাসী। আর জয়শঙ্কর আসলেও তার সফরসূচির বিস্তারিত কিছুই জানি না। ভারতকে নিয়ে অনিশ্চয়তা না কাটলেও বসে নেই পাকিস্তান। টুর্নামেন্টের জন্য চলছে ভেন্যুর সংস্কার। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম প্রস্তুত করতেও আশাবাদী পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী। সময় মতো ম্যাচ আয়োজনে স্টেডিয়ামগুলোকে প্রস্তুত করা হবে, আর যদি কাজ বাকি থাকে তাহলে তা টুর্নামেন্টের পরে হবে। সে অর্থে বলতে পারেন আমরা ব্র্যান্ড নিউ স্টেডিয়াম পেতে যাচ্ছি। পরিবর্তন আসছে পাকিস্তান দলের অধিনায়কত্বেও। সাদা বলের ফরম্যাট থেকে বাবর আজমের উত্তরসূরি খুঁজতে অবশ্য তাড়াহুড়ো করতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড। জহির সাগর, চ্যানেল 24। মুলতান টেস্টে রান পাহাড়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সংগ্রহ 8 উইকেটে 490 রান। দ্বিতীয় দিন 4 উইকেটে 328 রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। 2 অপরাজিত ব্যাটার সৌদ শাকিল এবং নাসিম শাহ 64 রানের জুটি করেন। ব্রাইডন কার্সের প্রথম টেস্ট উইকেটের শিকার হন নাসিম শাহ। 33 রানে আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন সৌদ শাকিল। ফিরেছেন 82 করে। 13 টেস্টের ক্যারিয়ারে তার সপ্তম হাফ সেঞ্চুরি, শতক 3টি। বাবর আজমের মতো মোহাম্মদ রিজওয়ানও ব্যর্থ, ফিরেছেন 16 রানে। আঘা সালমান অর্ধশতক তুলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের আলো আয়ারল্যান্ড। তৃতীয় আর শেষ ম্যাচে প্রোটিয়াদের 69 রানে হারিয়েছে আইরিশরা। সিরিজে প্রথমবার টস জিতে আবুধাবিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। 101 রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত এনে দেন অ্যান্ডি বালবার্নি এবং পল স্টার্লিং। 60 রান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। লিজার্ড উইলিয়ামসের শিকার 4 উইকেট, জবাবে 2